অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা কাঁচ। ঘনাদা কোথায়? কোথায় গেলেন ঘনাদা? সবাই মিলে সারাদিন যাকে চোখে চোখে পাহারায় রাখা হয়েছে, এই ভর সন্ধ্যের সময় সকলকে ফাঁকি দিয়ে তিনি কোথায় পালালেন এবং কেমন করে? নিচে ওপরে ছাদে পর্যন্ত আমরা সবাই ঘুরে এলাম, কোথাও ঘনাদার চিহ্ন নেই। সত্যি কি ঘনাদা তার গল্পের বাহাদুরির খেল আমাদের প্রত্যক্ষ দেখিয়ে দিলেন? তেতলার ছাদ থেকে লাফিয়েই পড়লেন আমাদের এড়াতে? আমাদের এড়াতে চাইবার কারণ একটা অবশ্য ছিল, কিন্তু সত্যি সেটা ঘনাদার কাছে ছাদ থেকে লাফিয়ে পড়তে বাধ্য করবার মতো গুরুতর হতে পারে তা আমরা ভাবিনি। আমরা শুধু একটা মজাই করতে চেয়েছিলাম ঘনাদাকে নিয়ে। ফন্দিটা শিবুর। ঘনাদা সেদিন তার মৌরসি পাট্টা করা আরাম কেদারায় বসে শিশিরের সিগারেটের টিনে সদ্ব্যবহার করতে করতে আমাদের দু চারটে খোশ গল্প শোনাচ্ছেন। এমন সময় শিবু যেন অত্যন্ত ব্যস্তভাবে ঘরে ঢুকে বললে, এই যে ঘনাদা, আপনাকেই খুঁজছিলাম। শিবুর কথার ধরনে আমরা একটু অবাক হয়েই তার দিকে তাকালাম। ঘনাদাই নিজের দরকারে যথাসময় আমাদের খুঁজে বার করেন। এক গল্প শোনা ছাড়া তাকে গরজ করে খোঁজবার কারণ আর কিছু তো কখনো দেখা যায়নি। ঘনাদার পাশেই একটা মোড়া টেনে নিয়ে শিবু বেশ ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলে, কাল বিকেলে আপনার তেমন জরুরি কোনো কাজ আছে নাকি? আমরা এবার অতি কষ্টে হাসি চাপলাম। ঘনাদার কাজ! এত বড় আজগুবি কথা কখনো আমরা শুনিনি। ঘনাদা শিবুর প্রশ্নে বোধহয় আমাদের মতোই হতভম্ব হয়েছিলেন, কিন্তু দোস্তর মতো গম্ভীরভাবে বললেন, কাল বিকেলে দাঁড়াও, কমিশনারের সঙ্গে একবার প্রিমিয়ারকে একটা ফোন। মনে মনে সশব্দে ঘনাদা যা আওড়ালেন তাতে বোঝা গেল দ্বিতীয় মহাযুদ্ধে চার্চিল সাহেবকে একদিনে এতগুলো দায় একসঙ্গে সামলাতে হয়নি। কিন্তু শেষ পর্যন্ত শিবুর উপর সদয় হয়ে বললেন, তা খানিক্ষণ সময় হতেও পারে, কিন্তু কেন বলো তো? না, এমন কিছু না। আমাদের অ্যাথলেটিক ক্লাবে কাল একটা ব্যাপার আছে কি না, তাতে আপনাকে একটু থাকতে হবে। ঘনাদার মুখ তার পক্ষে যতখানি সম্ভব উজ্জ্বল হয়ে উঠল। শিবুদের ক্লাবে এর আগে একবার তার যাবার সৌভাগ্য হয়েছিল। সেখানে শরীরচর্চা যতটা না হোক, এ সমস্ত অনুষ্ঠানে ভোজটা বেশ জমকালো রকমেরই হয়। ঘনাদা উৎসাহটা যতদূর সম্ভব লুকোবার চেষ্টা করে বললেন, তা বলছো যখন এত করে, তা না হয় যাবক্ষণ, কিন্তু কি ব্যাপার বলো তো? একটা বক্সিং কন্টেস্ট, মুষ্টিযুদ্ধের প্রতিযোগিতা। আপনাকে সালিশি অর্থাৎ রেফারির কাজ করতে হবে। মুষ্টিযুদ্ধ শুনে ঘনাদার মুখে যেটুকু ছায়া নেমে এসেছিল, রেফারিগিরি শুনেই সেটুকু কেটে গেল। বললেন, রেফারি হতে হবে? বেশ বেশ, তা ভালো রেফারি বুঝি আর কাউকে পেলে না? পাবো না কেন? শিবু গম্ভীরভাবে বললে, কিন্তু এবারে একটু ফ্যাসাদ আছে কি না, জানাশোনা রেফারিরা কেউ রাজি হচ্ছে না। কেন বলো তো? ঘনাদাকে একটু কুঞ্চিত মনে হলো। ব্ল্যাক টাইগারের নাম শুনেছেন কিনা জানি না, মিশকালো নিগ্রো বক্সার, আর একেবারে বাঘের মতোই হিংস্র। মাসখানেক হলো কলকাতা এসেছে। তার সঙ্গেই আমাদের ওয়েলটারওয়েট চ্যাম্পিয়ন সুরজিৎ দাসের লড়াই কিনা, তাতে রেফারির ভয়টা কিসের? আমরাই জিজ্ঞাসা করলাম। ব্ল্যাক টাইগারের পরিচয় তাহলে জানো না মনে হচ্ছে। শিবু আমাদের দিকে একটু অনুকম্পা ভরেই তাকালো। এ পর্যন্ত 5 জন রেফারিকে সে হাসপাতালে পাঠিয়েছে, একজন তো আর ফেরেইনি। একটু মেজাজ বিগড়া দেখে রেফারি আর কে তার প্রতিদ্বন্দ্বী তার হুঁশই থাকে না। শিবু ঘনাদাকে লুকিয়ে আমাদের দিকে যৎসামান্য একটু চোখ টিপতেই ব্যাপারটা আমাদের আর বুঝতে বাকি রইল না। শিশির ন্যাকা সেজে জিজ্ঞাসা করলে, তা এরকম খুনেদের আসরে ঘনাদাকে রেফারি করা কেন বাপু? বাহ, ঘনাদার মতো রেফারি তো দরকার। রেফারিকে রেফারিগিরিও করবে, আবার কালাবাগ কিছু বেয়ারাপনা করলে একটি আপার কাটে তাকে শায়েস্তাও করতে পারবে। বলুন না ঘনাদা,
সে ব্যাটলিং মিকিকে আপনি শুধু স্ট্রেট লেফটে কীরকম নাজেহাল করেছিলেন? অন্যদিন হলে ঘনাদাকে আর দুবার বলতে হতো না, কিন্তু সেদিন তার মেজাজটা কেমন বিগড়ে গেছে বলে মনে হলো। বিরসভাবে একটু হেসে তিনি হঠাৎ উঠে পড়লেন। গৌর অবাক হবার ভান করে জিজ্ঞাসা করলে, ও কি, উঠলেন কেন? কাল রেফারি হবেন তো? ঘনাদা কিছু বলবার আগে শিবু বলে উঠল, আরে ও কথা আবার জিজ্ঞাসা করতে হয়? এমন একটা সুবিধে ঘনাদা ছাড়েন কখনো? কাল তাহলে সন্ধ্যে 6টায় ঠিক রইল। ঘনাদা কি যেন একটা বলতে গিয়ে না বলে বেরিয়ে গেলেন। উপরের সিঁড়িতে তার পায়ের শব্দ মিলিয়ে যাবার পর আমাদের ঘর হাসির রোলে ফিরে যাবার উপক্রম। তারপর আজ সেই সন্ধ্যে থেকে ঘনাদাকে খুঁজছি। হঠাৎ অদৃশ্য না হলে ঘনাদা যে আমাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না, এ বিষয়ে আমরা নিঃসন্দেহ। কিন্তু তাহলে তিনি গেলেন কোথায়? শিবুর সব কিছুতেই বাড়াবাড়ি। ঘর দৌড়, ছাদ থেকে বাথরুম পর্যন্ত সব তন্ন তন্ন করে খুঁজে হতাশ হয়ে সে হঠাৎ বললে, আচ্ছা, খাটের তলাটা তো দেখা হয়নি। আমরা হেসে উঠে আপত্তি জানালাম। আর যেখানে হোক, খাটের তলায় গিয়ে ঘনাদা লুকিয়ে থাকবেন এটা কল্পনা করা যায় না। কিন্তু ঘরে ঢুকে খাটের তলায় উঁকি মেরে সত্যি থ হয়ে গেলাম। ঘনাদা খাটের তলায় মেঝেতে উপুর হয়ে শুয়ে আছেন। সে দৃশ্যটা ভুলবার নয়। খাটের তলায় ঘনাদা আর বাইরে আমরা, বিমূঢ় হয়ে পরস্পরের দিকে তাকিয়ে। আমরা তো এমন হতভম্ব যে হাসতে পর্যন্ত ভুলে গেছি। ঘনাদা কিন্তু সেই অবস্থাতেও এক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেন। তারপর হামাগুড়ি দিয়ে এমনভাবে খাটের তলা থেকে বেরিয়ে এলেন যেন খাটের তলায় শুয়ে থাকাটা তার একটা স্বাভাবিক নিত্য নৈমিত্তিক অভ্যাস। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল, ব্যাপার কি ঘনাদা, এমন সময় খাটের তলায়? শিশির জিজ্ঞাসা করলে। ঘনাদা কিছু না বলে গম্ভীরভাবে শুধু ডান হাতটা বাড়িয়ে দিলেন। হাতে যা রয়েছে সেটা একটা চশমার কাঁচ বলেই মনে হলো। এতক্ষণ ধরে খাটের তলায় ওই একটা ভাঙা কাঁচের টুকরো খুঁজছিলেন? আমি না বলে পারলাম না। তার উত্তরে ঘনাদা নাকের ভেতর দিয়ে যে শব্দটা বার করলেন তার অর্থ বিরক্তি, অধৈর্য, অবজ্ঞা সবই একসঙ্গে হতে পারে। তারপর শব্দটাকে ভাষায় রূপ দিয়ে আমাদের দিকে করুণার দৃষ্টিতে চেয়ে বললেন, একটা ভাঙা কাঁচের টুকরো কেমন? গতিক সুবিধের নয় দেখে শিবু তাড়াতাড়ি বললে, ওদিকে বক্সিং শুরু হয়ে যাবে। আর বক্সিং? ঘনাদার গল্প তখন শুরু হয়ে গেছে। এই ভাঙা কাঁচের টুকরোটি না থাকলে হিরোশিমা নাগাসাকির বদলে লন্ডনেই প্রথম অ্যাটম বোমা পড়ত, তা জানো? জানবার আমাদের দরকার নেই। শিবু দুর্বলভাবে শেষ চেষ্টা করলে। এখন আপনি চলুন তো। এই যে যাই বলে খাটের উপরই বেশ আরাম করে ঘনাদা বসে বললেন, 1939 সালের 1 সেপ্টেম্বর। তারিখটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। যে মহাযুদ্ধে সমস্ত পৃথিবীর রক্তে ভেসে গেল তার প্রথম স্ফুলিঙ্গ সেই দিন জার্মানি আর পোল্যান্ডের সীমান্তে জ্বলে উঠেছিল। হিটলারের দুরন্ত বাহিনী সেদিন পোল্যান্ডের উপর বন্যার মতো ঝাঁপিয়ে পড়েছে। আর আমি বেঙ্গুয়েলা বন্দর থেকে ছ্যাঁকড়া গাড়ির মতো এক ট্রেনে চেপে অ্যাঙ্গোলার মাঝামাঝি কুয়াঞ্জা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার লক্ষ্য অবশ্য কুয়াঞ্জা স্টেশন নয়। সেখানে নেমে কুয়াঞ্জা নদীর যেখানে উৎস সেই বিহে পাহাড়ে যাবার জন্যই আমি বেরিয়েছি। একটু হেসে আমাদের মুখের ভাবগুলো একটু লক্ষ্য করে ঘনাদা বললেন, ভূগোলের পরীক্ষার মতো লাগছে বুঝি? বুঝিয়ে বলছি, দাঁড়াও। অ্যাঙ্গোলার নাম নিশ্চয় শুনেছ, না শুনে থাকলে আফ্রিকার ম্যাপটা একবার খুলে দেখো। তলার দিকে পূবের আটলান্টিক মহাসাগরের ধারে একটা সবুজ রঙের ছাপা দেশ পাবে। দেশটা পর্তুগিজদের দখলে, কিন্তু রেলটা ইংরেজদের। আর ওই রেলপথ আর সমুদ্র ধারের কিছু কিছু জায়গা ছাড়া ভেতরের অধিকাংশ পাহাড়, জঙ্গল, মরুপ্রান্তর এখনও প্রায় অজানা বললেই হয়। সেখানে বাণিজ্য জাতের কাফরিরা একরকম স্বাধীনভাবেই থাকে।
যাই হোক, রেলের যে কামরাতে উঠেছিলাম সেটা প্রথম শ্রেণীর। নোভা লিসবোয়া স্টেশন পর্যন্ত একাই বেশ আরামে সেটায় কাটালাম। সেখানে দুজন যাত্রী উঠল। সারা রাস্তা একলাই একটা কামরা দখল করে যেতে পারবো এই আশা করিনি, কিন্তু নতুন সঙ্গী দুজন অমন বেয়ারা অভদ্র না হলে ভালো হতো। কথাবার্তা ও চেহারা দেখে গোড়াতেই বুঝেছিলাম তাদের দুজনেই জার্মান। অ্যাঙ্গোলা পর্তুগিজদের দখলে হলেও জার্মানদের আনাগোনা এখানে কিছুদিন ধরে খুব বেড়েছে জানতাম। শুধু নতুন নাৎসির তেলক কেটে তারা যখন সাপের 5 পা দেখেছে তা জানা ছিল না। নতুন যাত্রীদের লটবহর বড় বেশি। বড় বড় চটে মোড়া থলি, প্যাকিং বাক্স প্রভৃতি এক গাড়ি মাল ব্রেক ভ্যানে না দিয়ে কামরায় তোলাই অন্যায়। তবু গোড়ায় তা নিয়ে কোনো প্রতিবাদ করিনি। কিন্তু জার্মান যাত্রীদের অভদ্রতা ক্রমশ সীমা ছাড়িয়ে গেল। একটি কেবিন ট্রাঙ্ক আর একটি হোলডল ছাড়া আমার সঙ্গে কিছু নেই। কেবিন ট্রাঙ্কটা বার্থের ওপর রেখে হোলডলটা খুলে তার ওপর শুয়ে শুয়ে আমি নতুন যাত্রীদের নাল তোলা দেখছিলাম। হঠাৎ একজন আমায় অসভ্যের মতো যা হুকুম করলে আমাদের ভাষা অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায়, এই কালাভূত, তোর মোট সরা এখান থেকে। কিছুই যেন বুঝিনি, এইভাবে লোকটার দিকে বোকার মতো তাকিয়ে রইলাম। দুজনের মধ্যে এই লোকটাই দেখলাম বেশি জোয়ান, 6 ফুট লম্বা, পাক্কা 2.5 মণ লাশ। আমায় নড়তে না দেখে একটা গালাগাল দিয়ে লোকটা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বললে, শুনতে পাচ্ছ না জানোয়ার কোথাকার? বুটের একটা ঠোক করে একেবারে গাড়ির বাইরে ফেলে দেব। যেন কিছুটা বুঝতে পেরেছি। এমনইভাবে বোকার মতো উঠে দাঁড়িয়েই কেবিন ট্রাঙ্কটা নিচে নামিয়ে ফেললাম। দুর্ভাগ্যের বিষয় তার ডান পাটা সেখানেই ছিল। ট্রাঙ্কটা বেশ ভারী। পায়ের যন্ত্রণায় চেঁচিয়ে উঠে ন্যাংচাতে ন্যাংচাতে লোকটা প্রথমে মিনিট কয়েক তো আমার চতুর্দশ পুরুষ উদ্ধার করল। তারপর বুনো গন্ডারের মতো তেড়ে এলো আমার দিকে। এবার একটা সিগারেট ধরালাম। লোকটা তখন ডিগবাজি খেয়ে তার সঙ্গীর ঘাড়েই গিয়ে পড়ে দুজনে মিলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে পরস্পরের দিকে দুজনে তাকিয়ে গা ছেড়ে উঠে ঘুষি বাগিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এমন সময় দরজা থেকে শোনা গেল, আরে আরে হেরস নাকি? তিনজনই অবাক হয়ে সেদিকে চাইলাম। ট্রেন তখন ছেড়ে দিয়েছে। কামরা দরজাটা ভেজিয়ে দিয়ে পিপের মতো গোল, বেলের মতো চাঁচা মাথা মাঝ বয়সে যে জার্মান ভদ্রলোকটি আমার দিকে এগিয়ে এলো, প্রথমটা তাকে সত্যিই চিনতে পারিনি। আমাদের কাছাকাছি এসে মার মূর্তি তার দুটি সঙ্গীর দিকে চোখ পড়তে সে একটু অবাক হয়ে বললে, ব্যাপার কি হে, তোমরা লড়াই করছিলে নাকি? এবার দুজনের মুখে খানিকক্ষণ খই ফুটল যেন। কালা আদমির কাছে জব্দ হয়ে গায়ের জ্বালা মুখের তোড়ে বার করতে তারা কিছু বাকি রাখল না। তাদের কথা শেষ হবার পরেই বেলের মতো তেলমাথা জার্মানের সে কি হাসি। পিপের মতো ভুঁড়ি তার ফেটে যায় আর কি। অনেক কষ্টে হাসি থামিয়ে সে বললে, তোমরা ঝগড়া করবার লোক পাওনি? আমার দিকে ফিরে তারপর বললে, কিছু মনে করো না হেরডস, এরা সেদিনের ঝগড়া, তোমার পরিচয় কোথা থেকে জানবে? হেসে আবার বললে, আমায় চিনতে পারছো তো? চিনতে আমি তখনই পেরেছি। মাথার শেষ কগাজি চুল উঠে গেলেও এবং ভুঁড়িটি বেশ কয়েক ইঞ্চি বাড়লেও আগেই তাকে আমার চেনা উচিত ছিল। দুনিয়ার পাণ্ডব বর্জিত সব দুর্গম জায়গায় প্রাণ হাতে নিয়ে দুর্লভ ধাতুর খোঁজে যারা ঘুরে বেড়ায়, ফন্দিবাজ প্যাপেনকে তারা সবাই চেনে। অমন একটি ধূর্ত শয়তান এ লাইনে আর দুটি নেই। আমার সঙ্গে 2-4 বার তার ঠোকাঠুকি আগেই হয়ে গেছে বলে আমার অত খাতির তার কাছে। শুধু দেশ দেখার জন্য এত লটবহর নিয়ে প্যাপেন যে এই জঙ্গল মরুভূমির দেশে আসেনি তা বুঝতে পারলেও মুখে অমায়িক হাসি রেখে আমি তার হাত ঝাঁকানি দিলাম। এইবার শেয়ানে শেয়ানে কোলাকুলি শুরু হলো। আমি প্যাপেনকে দেখে যতটা সন্দিগ্ধ হয়ে উঠেছি, প্যাপেনও আমাকে দেখে তার চায় বেশি বই কম নয়। এখন কে কৌশলে কার পেট থেকে কথা বার করে নিতে পারে তারই প্যাঁচ কষাকষি চলল। আমার পাশে বসে প্যাপেন এমন অন্তরঙ্গের মতো গল্প শুরু করলে যেন কোনো রেশারেশি আমাদের মধ্যে নেই। দুজনের কেউই কম যায় না।
ঘণ্টা দুয়েক সমানে নানান কায়দা করেও কেউ কারোর মুখ থেকে একটা বেফাস কথাও বার করতে পারলাম না। বাঁকা রাস্তায় সুবিধে করতে না পেরে প্যাপেন হঠাৎ হেসে উঠে সোজাসুজি জিজ্ঞেস করে বসলে, হার লুকোছুরিতে লাভ নেই, সত্যি করে বলো তো হ্যারডস, কোথায় চলেছ? হেসে বললাম, হয়তো সেখানে তোমার সঙ্গেই দেখা হবে। আমার সঙ্গে দেখা? প্যাপেন একেবারে আকাশ থেকে পড়ল। আরে আমি তো যাচ্ছি একেবারে অ্যাঙ্গোলার শেষ প্রান্তে, লুয়াও স্টেশনে। তাই নাকি? হেসে বললাম, মালপত্র দেখে তাই মনে হচ্ছে বটে। আরে ওসব মালপত্র তো লুয়াওয়ের এক হাসপাতালের জন্য নিয়ে যাচ্ছি। আজকাল আর পাহাড়ে পর্বতে সোনার উপর খুঁজে বেড়াবার মতো শরীরের সামর্থ্য নেই, তাই এইসব মাল জোগাবার কাজ নিয়েছি। প্যাপেন আমাকে একেবারে জল বুঝিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করলে, কিন্তু তুমি কোথায় নামবে তা তো বললে না। আগের মতোই হেসে বললাম, যেখানেই নামি, দেখা আমাদের যথাস্থানে হবে বলে মনে হচ্ছে। হঠাৎ প্যাপেন গম্ভীর হয়ে বললে, দেখা কিন্তু এবার আমাদের না হলেই ভালো হতো। কেন বলো তো? একটু বিদ্রুপের সঙ্গেই বললাম, এবার থার্ড রাইখ অর্থাৎ নাৎসি জার্মানির হয়ে টহল দিতে বেরিয়েছ বলে। খানিক্ষণ চুপ করে থেকে প্যাপেন তেমনই গম্ভীরভাবে বললে, হ্যাঁ তাই যদি বলি। তাহলে বলবো নাৎসি দেশে চড়েদের দৌড় কত একবার দেখে মরতে চাই। বাকি দুজন জার্মান গোঁজ হয়ে অন্য এক বেঞ্চিতে বসে এতক্ষণ কান খাড়া করে আমাদের আলাপ শুনছিল। আর থাকতে না পেরে তাদের একজন দাঁত খিঁচিয়ে বলে উঠল, তোমার বাসনা অপূর্ণ থাকবে না। তার দিকে ফিরে একটু হাসলাম, কিন্তু কদিন বাদে তার অভিশাপ সত্যিই ফলবার উপক্রম হবে তখন ভাবিনি। দিন 15 পরের কথা। বিহে অধিত্যকা একটা খাড়া পাহাড়ের চূড়ার নিচে তাঁবুর মধ্যে বসে লণ্ঠনের আলোয় সে অঞ্চলের একটা ম্যাপ আঁকছিলাম। অন্ধকার রাত, চারিদিকে একেবারে নিস্তব্ধ। সারাদিন দক্ষিণ পূর্ব মুখে যে ঝড়ের মতো হাওয়া বইছে তাও এখন যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। ম্যাপ আঁকায় খুব যে আমার মন ছিল তা নয়, থেকে থেকে কান খাড়া করে যে শোনবার চেষ্টা করছিলাম, হঠাৎ তার আভাস পেয়ে ম্যাপের ওপর নিবিষ্টভাবে ঝুঁকে পড়লাম। একটু পরেই ভারী গলার আওয়াজ শুনতে পেলাম, কি এখানেও হ্যারডস যে? মুখ তুলে তাকিয়ে দেখি প্যাপেন ও তার দুই সঙ্গী যথাসম্ভব নিঃশব্দে আমার তাঁবুর মধ্যে এসে দাঁড়িয়েছে। সারাদিন পাহাড়ের চূড়ো থেকে লটবহর কুলির দল নিয়ে দূর থেকে তাদের আসা যে আমি লক্ষ্য করেছি, তাদের আসার জন্যেই যে এমন করে আসর সাজিয়ে বসে আছি, এ কথা ঘুণাক্ষরে বুঝতে না দিয়ে অত্যন্ত অবাক হবার ভান করে বললাম, তাই তো, সত্যিই আমাদের আবার দেখা হলো দেখছি। কিন্তু না হলেই ভালো হতো। প্যাপেনের মুখ রীতিমতো গম্ভীর। কেন বলো তো? এই পাহাড়ে সোনাদানা যা আছে তাতে আমি আর কতটুকু ভাগ বসাতে পারবো? তোমাদের যত খুশি নাও না। সোনাদানার খোঁজে আমরা আসিনি, আর তুমিও না। প্যাপেন বেশ একটু রাগের সঙ্গেই বললে, সোনা জানার জন্য কেউ গেগার কাউন্টার সঙ্গে আনে না। মেঝের উপর গেগার কাউন্টারটা যেন সেইমাত্র চোখে পড়ল। এইভাবে বললাম, তাই তো, গেগার কাউন্টারটা তুলে সঙ্গে এনেছো দেখছি। ইউরেনিয়াম, রেডিয়াম প্রভৃতি ধাতুর খোঁজে এই যন্ত্রের দরকার হয় শুনেছি। আমার বিদ্রুপে এবার তেলে বেগুনে জ্বলে উঠে প্যাপেন বললে, তুমি সেই খোঁজেই এসেছ আমরা জানি, কিন্তু এ সন্ধান তোমায় ছাড়তে হবে। কেন? নাৎসি জার্মানির হয়ে শুধু তোমরাই সে সন্ধান করবে বুঝি? হ্যাঁ, আমরাই করব। এ পাহাড়ে যে ইউরেনিয়াম ঠাসা পিচ প্ল্যান্টের শিরা আছে সে খবর পেয়ে আমরা এসেছি। শুধু তুমি কোথা থেকে এ খবর পেলে বুঝতে পারছি না। একটু হেসে বললাম, নাৎসিদের ওপর কেউ টেক্কা দিতে পারে তা সহজে বিশ্বাস হয় না, না? যার পায়ে কেবিন ট্রাঙ্ক পড়েছিল সেই এবার হুঙ্কার দিয়ে উঠল, নাৎসিদের উপর টেক্কা দিতে চেষ্টা করলে কি হয় এখনই হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। হেসে বললাম, তার আগে একটা কথা বুঝিয়ে দিলে খুশি হতাম। নাৎসি জার্মানির হঠাৎ ইউরেনিয়ামের উপর অত ঝোঁক পড়ল কেন?
এবার প্যাপেনের সঙ্গী দুজন হেসে উঠল। তারপর ঘৃণা ভরে বললে, তোমরা যার গোলাম, সেই ইংরেজ জাতকে তাদের দ্বীপ সমেত একেবারে নস্য করে শূন্যে মিশিয়ে দেবার জন্য। প্যাপেন বাধা দিতে যাচ্ছিল, কিন্তু ছোকরাদের মুখ তখন খুলে গেছে। থামাইকার সাধ্য। উত্তেজিতভাবে বলে চলল, রেডিয়াম থেকে শুধু সামান্য 2-1 রোগ সারাবার ছেলে খেলাই এতদিন দেখেছ। জার্মানি এবার এমন কিছু তা থেকে তৈরি করবে 10,000 বজ্র যার কাছে পটকাবাজি। সত্যিই অবাক হয়ে বললাম, যে অ্যাটম বোমা এতদিন শুধু কল্পনাতেই ছিল, নাৎসিরা তা তৈরি করবে? হ্যাঁ, আর সেই জন্যেই এ তল্লাটে আর কোনো ভাগিদার আমরা সহ্য করব না। সুবোধ ছেলের মতো তোমায় ঘরে ফিরতে হবে। যদি না ফিরি? বলার সঙ্গে সঙ্গে 2টো পিস্তল আমার দিকে উঁচু হয়ে উঠল। পায়ে চোট খাওয়া জার্মান জওয়ান মুখ বেঁকিয়ে বললে, ভালোই ভালো এই বেলা যদি সরে না পড়ো তাহলে। তার কথা শেষ হবার আগেই প্যাপেন চমকে উঠে বললে, ও কি, ওটা কিসের আওয়াজ? পিস্তলের দিকে নজর থাকলেও কান আমার এই আওয়াজের জন্যই এতক্ষণ সজাগ হয়েছিল। যাক, কুয়াঞ্জা শহরে নেমে আমার অতি মূল্যবান একটি বেলা নষ্ট করা বিফল হয়নি। আমার পুরনো অনুচর নোয়ালা তার কথা রেখেছে তাহলে। নিস্তব্ধ রাতের বুকের স্পন্দনের মতো সুদূরের দ্রিম দ্রিম আওয়াজটা এবার স্পষ্ট শোনা গেল। প্যাপেন কাঁচা আনারই লোক নয়। আফ্রিকায় এতকাল ঘুরে এ শব্দের ভাষা সে বোঝে। সঙ্গীদের একজন কি বলতে যাচ্ছিল, তাকে ধমকে থামিয়ে অনেকক্ষণ ধরে এক মনে সে একটানা সমস্ত শব্দগুলো শুনে গেল। তারপর আপনা হতেই তার চোখ আমার ওপর এসে পড়ল। মুখটা যত সম্ভব করুণ করে বললাম, আমি সত্যি দুঃখিত প্যাপেন। মনে হচ্ছে আমায় সরিয়ে দিলেও এ তল্লাটে তোমরা বেশি দিন টিকতে পারবে না। প্যাপেনের মুখ তখন বেশ ফ্যাকাশে হয়ে এসেছে। গম্ভীর মুখে বললে, হ্যাঁ, জঙ্গলিদের ঢাক তো তাই বলছে। কালকের মধ্যেই ওদের পক্ষে আমাদের আক্রমণ করা অসম্ভব নয়। এত বড় বিপদের মুখে আমার কথাটা প্যাপেন ও তার সঙ্গীদের কাছে তুচ্ছ হয়ে গেল। নিজেদের মধ্যে পরামর্শ করবার জন্য তারা বেরিয়ে যাবার পর প্রাণ ভরে নিজের মনে একচোট হেসেও নিলাম। নোয়ালাকে দিয়ে সময় মতো দূর থেকে ঢাক বাজাবার ফন্দিটা এতখানি সফল হবে কিনা সে বিষয়ে মনে একটু সন্দেহ সত্যিই ছিল। কিন্তু নিজের ফন্দিতে নিজের কি সর্বনাশ ডেকে আনছি তখনও কি জানি? বুঝতে পারলাম হঠাৎ শেষ রাত্রে ঘুম থেকে চমকে জেগে উঠে। প্যাপেনরা কি করেছিল জানি না, আমি কিন্তু তাদের ভোরকে দিয়ে বেশ নিশ্চিন্ত মনেই ক্যাম্প খাটে শুয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জেগে টের পেলাম জনকয়েক কালো মুস্কো জোয়ান মুখে কাপড় গুঁজে আমারই খাটের সঙ্গে শক্ত করে আমায় বাঁধছে। তাদের উত্তেজিত কথাবার্তা শুনে বুঝতে তখন আমার বাকি নেই যে আমার দুষ্টু বুদ্ধি আমারই কাল হয়েছে। প্যাপেনকে ভয় দেখিয়ে এ অঞ্চল থেকে তাড়াবার জন্য নোয়ালাকে দিয়ে যে মিথ্যে ঢাকের বাদ্যি বাজিয়েছিলাম, প্যাপেনের কুলিরাও তো সত্যি বলে ধরে নিয়েছে। কাফরি কুলিরা এ ঢাকের ভাষা বোঝে। জঙ্গলিরা যখন পরের দিন আমাদের শেষ করে দেবেই, তখন সঙ্গে থাকলে কুলিদেরও যখন মারা পড়তে হবে, তখন সময় থাকতে প্রাণ বাঁচাবার সঙ্গে উপরই লাভ তারা করে নেবে না কেন? এই হলো তাদের কথা। জানাশোনা বিশ্বাসী কুলির দল এরকম অবশ্য সাধারণত করে না, কিন্তু ব্যাপারটা লুকিয়ে রাখবার জন্য প্যাপেন সম্ভবত নতুন অজানা লোক ভাড়া করে এনেছিল। তাইতেই সর্বনাশ। কুলিরা যেভাবে বেঁধে গেছিল, তাদের পরের দিন নোয়ালা এসে না খুলে দিলে ওই অবস্থাতেই অনাহারে শুকিয়ে নয়তো জঙ্গলিদের হাতে মরতে হতো। কিন্তু নোয়ালা যে খবর নিয়ে এলো তা আরও ভয়ঙ্কর। অবশ্যই দুঃসংবাদ দেবার দরকার না থাকলে নোয়ালা আমার খোঁজে আসতো না এবং আমারও মুক্তি হতো না। নোয়ালার খবর শোনবার পর কিন্তু মুক্তি পাওয়া না পাওয়া সমান কথা মনে হলো। নোয়ালার মিথ্যে ঢাকের আওয়াজে শুধু কুলিরাই ভুল বোঝেনি, দূর দূরান্তের জঙ্গলি জাতেরাও তাদের প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছে। দিনের বেলা এ অঞ্চলের শুকনো লম্বা ঘাসের জঙ্গলের ওপর দিয়ে উত্তর পশ্চিম থেকে
সারাক্ষণ প্রচণ্ড এক হাওয়া বয়। সে হাওয়ার শব্দের জন্য আর নিজের দুঃখের চিন্তায় এতক্ষণ যা খেয়াল করিনি, এইবার কান পেতে তা শুনতে পেলাম। দক্ষিণের সমস্ত আকাশ ঢাকের আওয়াজে গম গম করছে। কি করা যায় এখন? যতদূর বোঝা যাচ্ছে জঙ্গলিরা দল বেঁধে অনেক আগেই রওনা হয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই হিংস্র বন্দার মতো তারা এই অধিত্যকা এসে পৌঁছবে। এখন পালাবার কথা ভাবা বাতুলতা। অথচ কুলিরা যেভাবে সব লুট করে নিয়ে গেছে, তাতে বন্দুক দূরের কথা, জুঝে মরবার মতো একটা লোহার ডান্ডাও নেই। এইবারে প্যাপেনদের কি অবস্থা হয়েছে দেখতে গিয়ে আরও অবাক হলাম। কুলিরা তাদেরও সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কিন্তু বাঁধা পড়ে আছে শুধু একা প্যাপেন। বাঁধন খোলবার পর প্যাপেনের কাছ থেকে সব খবর পেলাম। তার সঙ্গী দুজন একেবারে আকাট গুঁয়ার নাচছি। ঢাকের আওয়াজের মর্ম নিয়ে প্যাপেনের সঙ্গে তাদের ঝগড়া হয়েছে। প্যাপেন তাদের ফিরে যেতে পরামর্শ দিয়েছিল, তাতে তারা তাকে ভীরু কাপুরুষ বলে গাল দিয়ে নিজেরাই বন্দুক, টর্চ ও গেগের কাউন্টারটা নিয়ে সেই রাত্রেই পাহাড়ের দিকে রওনা গেছে। জঙ্গলিরা আসুক না আসুক, ইউরেনিয়ামের খনির খোঁজ তারা করবেই। এদিকে ঝোড়ো হাওয়ার শব্দ ছাপিয়ে জঙ্গলিদের ঢাকের বাদ্যি আর চিৎকার ক্রমশ আরও কাছে তখন শোনা যাচ্ছে। কিন্তু জঙ্গলিদের হাতে প্রাণ যাওয়ার চেয়ে এই বিপদটাই তখন বড় মনে হলো। বিহে অধিত্যকায় ইউরেনিয়াম যে কী পরিমাণে আছে তা আমি নিজেই গত কয়েকদিনে জানতে পেরে অবাক হয়েছি। পিচ ব্লেন্ডের সেসব মোটা মোটা শিরার সন্ধান পাওয়া জার্মান ছোকরা দুজনের পক্ষে একেবারেই অসম্ভব নয়। এত কষ্ট, এত ফন্দি ফিকিরের পর এই ঐশ্বর্য শেষ পর্যন্ত তাহলে নাৎসিদের হাতেই পড়বে? না, তা কিছুতেই হতে পারে না। কিন্তু জঙ্গলিদের হাতে খানিক বাদেই যার প্রাণ যেতে বসেছে, তার পক্ষে কি এমন করা সম্ভব? হঠাৎ প্যাপেনকে একটা চুরুট ধরাতে দেখে মাথার মধ্যে আমার যেন বিদ্যুৎ খেলে গেল। হয়তো এখনও এক ঢিলে দুপাখি অনায়াসে মারা যায়। নাৎসি ছোকরারা দক্ষিণ দিকের পাহাড়েই গেছে, জঙ্গলিরাও সেদিক থেকে আসছে। জঙ্গলিদের হাতে তারা পড়ুক বা না পড়ুক, এক উপায়ে দুই শত্রুকেই এখন হার মানানো যেতে পারে। উত্তেজিত কণ্ঠে বললাম, শিগগির প্যাপেন, শিগগির তোমার দেশলাইটা দাও। দেশলাই? দেশলাই কি হবে? রেগে উঠে বললাম, জঙ্গলিদের হাত থেকে বাঁচতে যদি চাও তো শিগগির দেশলাইটা দাও। দেশলাই দিয়ে তুমি হাজার হাজার জঙ্গলি ঠেকাবে? প্যাপেন যেভাবে আমার দিকে তাকালো তাতে বুঝলাম আমার মাথা নিশ্চিত বিপদের মুখে খারাপ হয়েছে বলে তার ধারণা। এবার ধমকে উঠলাম, দেশলাই তুমি দেবে কিনা? প্যাপেনের কথায় কিন্তু এবার বসে পড়লাম। আমার মার মূর্তি দেখে সভয়েসে বললে, দেশলাই কোথায় পাবো? মাত্র একটা কাঠি ছিল, কুলিরা কি কিছু রেখে গেছে? সত্যিই এবার হতাশ হলাম। সামান্য একটা দেশলাইয়ের কাঠির অভাবে এত বড় সুযোগটা নষ্ট হয়ে যাবে। হঠাৎ নিজের পকেটে কি একটা হাতে ঠেকল। তুলে দেখি একটা কাঁচের টুকরো। আগের দিন দূরবীন থেকে খুলে গেছিল বলে পকেটে রেখে দিয়েছিলাম। কুলিরা দূরবীনটা নিয়ে গেছে, কাঁচটায় আর হাত দেয়নি। ঘনাদা একটু থেমে সগর্বে আমাদের দিকে চেয়ে বললেন, এই কাঁচের টুকরোর জেরেই জঙ্গলিদের হাত থেকে সে যাত্রা বেঁচে ফিরলাম। নাৎসিরাও অ্যাটম বোমা তৈরি করবার মতো ইউরেনিয়াম পেল না। শিশির ভুরু কুঁচকে বললে, তার মানে? অনুকম্পার হাসি হেসে ঘনাদা বললে, এই সোজা ব্যাপারটা আর বুঝতে পারলে না? আগেই তো বলেছি, বিহে অধিত্যকায় সারাদিন উত্তর পশ্চিম থেকে এক ঝোড়ো হাওয়া বয়। সমস্ত অধিত্যকাটা তার উপর শুকনো ঘাসের জঙ্গলে ঢাকা। এই কাঁচের ভেতর দিয়ে সূর্যের আলো ফোকাস করে সেই ঘাসে আগুন ধরিয়ে দিলাম। দেখতে দেখতে কোটি কোটি নাগ নাগিনীর মতো সে আগুন দক্ষিণ দিকে যতদূর চোখ যায় ছড়িয়ে গেল। জঙ্গলিরা আমাদের আক্রমণ করবে কি? প্রাণ নিয়ে পালাতে পারলে তখন বাঁচে। আর নাৎসি ছোকরারা সে আগুনে যদি রক্ষাও পেয়ে থাকে, তাহলেও ইউরেনিয়াম খোঁজবার ফুরসতা তাদের মেলেনি। হঠাৎ শিশিরের হাতটা টেনে নিয়ে হাত ঘড়িটা দেখে ঘনাদা বললে, তাই তো শিবু,
তোমাদের ক্লাবের অনুষ্ঠানটা তো শেষ হয়ে গেল দেখছি, আজ আর গিয়ে তো লাভ হবে না কিছু। শিশিরের সিগারেটের টিনটা ভুলে তুলে নিয়ে ঘনাদা উঠে গেলেন। আমরা থ হয়ে বসে রইলাম। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।